আমাদের কমান্ডার ফিসফিস করে বলল, কই ফায়ার মাত কান্না। অনেক পুরনো একটি ঘটনা বলবো, গল্প নয়, সত্যি আমার বিএসএফ জীবনের আরেকটা ঘটনা। আমি কিছু বিগত দিনে আমার বিএসএফ লাইফের কয়েকটা সত্যি ঘটনা বলেছি, মানুষ খুব পছন্দ করেছে, অনেকেই আরও অনেক কিছু জানতে চেয়েছে। সে কথাগুলো আমি বলতে চাই, গল্প নয় সত্যি। একটি ফোর্সের, একটি ফৌজির লাইফে কি কি হয়। আমি আরেকটা ইলেকশন ডিউটির কথা বলছি। বর্ডার তো অনেক হয়েছে, ইলেকশন 2009-10 একটা ইলেকশন, সম্ভবত লোকসভার ইলেকশন ছিল। আমরা আসামে ইলেকশন ডিউটি করার পরে তারপরে আমার অর্ডার এলো আমাদের নাগাল্যান্ড যাওয়ার। আমরা আসাম থেকে মুভ করলাম নাগাল্যান্ড। আমরা পৌঁছে গিয়েছি কোহিমায়। কোহিমাতে একদিন স্টে করার পরে, কোহিমা একটা সিটি, নাগাল্যান্ডের ক্যাপিটাল। একদিন পরেই আমাদের মুভ হলো ইলেকশনের বুথ যাওয়ার জন্য। সেখান থেকে আমরা একটা শক্তিমান গাড়ি পেলাম, শক্তিমান। সেখানে আমরা বিএসএফ এর কয়েকজন উঠলাম, কয়েকটা সেকশন করা হয়েছিল, আর কিছু সিভিল মানুষ যারা ভোট কর্মী, তাদের নিয়ে আমরা চললাম কোহিমার বাইরে। অনেকটা যাওয়ার পরে প্রায় 2-3 ঘন্টা পাহাড়ি রাস্তায় এঁকে বেঁকে, এত সুন্দর নাগাল্যান্ড। সত্যি আমি কাশ্মীর দেখেছি, এ যেন আরো অন্যরকম সুন্দর নাগাল্যান্ড। মন ভরে যাচ্ছিল সেই দৃশ্য দেখে। দূরে নদী, পাহাড়ি নদী, ঝর্ণা, অনেকটা কাশ্মীরের মতনই, তাও একটু আলাদা। যাই হোক, আমরা আস্তে আস্তে একটা একটা করে বুথে নামতে থাকলো সবাই। কয়েকটা বুথের ছিলাম আমরা সেই শক্তিমান গাড়িতে, ট্রাকে। সেইখান থেকে আমরা আমাদের শেষ গন্তব্যে পৌঁছলাম। আমাদের বুথটাই লাস্ট। আমরা 6 জন, 5 জন কনস্টেবল জওয়ান, 1 জন হেড কনস্টেবল রামফল স্যার, তিনি আমাদের কমান্ডার। নাগাল্যান্ডের একটি গ্রামে আমাদের সেই শক্তিমান গাড়ি নামিয়ে দিয়ে চলে গেল। আমরা একটি স্কুলে গেলাম, প্রাইমারি স্কুল। সেইখানেই আমরা রাতে থাকবো। সেইখানেই পরের দিন ইলেকশন হবে। আমরা তখনও জানি না রাতে কি ঘটতে চলেছে আমাদের সাথে। সিভিল স্টাফ যারা ছিল তারা গ্রামে চলে গেল, তারা রাতে বললো আমাদের সাথে স্কুলে থাকবে না। আমার নতুন চাকরি তখন, 2006-09-10, 4 বছর, কিছুই জানি না। অভিজ্ঞ যারা আমার থেকে সবাই সিনিয়র ছিল, আমি জুনিয়র, তারা হয়তো অনেক কিছুই জানতো, বুঝতো। আমার তো তখন একটা উত্তেজনা, মজা, অ্যাডভেঞ্চার এমন কিছু লাগছে। নানা স্টেট ঘুরছি, নানা ডিউটি, মজা লাগছে। তো আমরা সেই স্কুলে গেলাম। আমি যেহেতু জুনিয়র ছিলাম, অনেক কিছু আমাকেই যাই হোক অর্ডার শুনতে হতো। তো আমার কমান্ডার আমাকে খুব ভালোবাসতেন। তিনি বললো, সুমন তুম इंग्लिश कितना बोल पाते हो? बोलो सर थोड़ा थोड़ा। बोलो तो जाओ एक बार गांव में घूम के आओ, और थोड़ा खाने का राशन लेके आओ, चावल डाल और चाय पत्ती और चीनी लेके आओ। ঠিক আছে। আমি আরও 2 জন গেলাম, তারা আমাদের সিনিয়রই। গিয়ে আমরা গ্রামে গেলাম, কথা বললাম। সেইখানে নাগাল্যান্ডের মানুষ ফোর্স দেখতে অভ্যস্ত। তারা 1-2 জন তাকালো, আর সেভাবে কেউ কোনো সেরকম কিছু নয়। একটি গ্রামে গেলাম, একটি মুদিখানার দোকানে, সেখান থেকে চাল ডাল চা চিনি নিলাম, একটু কথাবার্তা বললাম, আবার ঘুরে চলে এলাম। দেখে তখন বিকেল, তখনও সন্ধ্যা হতে দেরি আছে। ঘুরে টুরে আমরা যখন এলাম, সেইখানে দেখি আরো 2-3 জন মানুষ এসছে গ্রামের থেকে। একজন টুপি পরা, কোট পরা একজন, তিনি পকেটে হাত দিয়ে আমার কমান্ডারের সাথে কথা বলছে। বুঝলাম তিনি হচ্ছেন সেই গ্রামের প্রধান, গাঁওবুদ্ধা। তার ক্ষমতা সেই গ্রামের জন্য অসীম। তিনি আমাদের সাথে অনেক কথাবার্তা বললেন, আমার সাথেও 2-1 কথা হলো ভাঙা ইংরেজিতে। তো আমাদের কমান্ডার তাকে জিজ্ঞেস করলো যে এইখানে কি রান্না করানো যাবে কাউকে দিয়ে, আমরা যদি রেশন চাউল দিই। তো তিনি কাউকে ডাকতে পাঠালেন। একটু পরে দেখি 2 জন মানুষ এলো, একজন বাঙালি, একজন বিহারি, স্থানীয় স্কুলের শিক্ষক। তারাই আমাদের চাল ডাল চা চিনি সব নিয়ে চলে গেল। তারা রাতে আমাদের খাবার বানিয়ে দিয়ে গেল, রাতে খেলাম। সেই গাঁও বুদ্ধটাও কিছু ফিসফিস করে আমাদের কমান্ডারের কানে বলে গেল। আমি তখনও তো জানি না। কমান্ডার সবাই চলে যাওয়ার পরে বলল যে রাতে কোনো রকম আওয়াজ পেলে, এই ধরনের কিছু ফায়ারিং, এই ধরনের কিছু হলে দৌড়াদৌড়ি একদম নয়, সবাই একসাথে আমি যা বলবো তাই করতে হবে। কমান্ডার আমাকে নিয়ে স্কুলের চারিদিকে অনেকটা এলাকা ঘুরে দেখলেন, অনেক কিছু, গাছ, গর্ত, আরও কিছু উঁচু নিচু জায়গা, পা দিয়ে কোথাও কোথাও দেখলেন। স্কুলও সার্চ করা হয়েছিল আগে। ঠিক আছে, আমার ডিউটি ছিল 12টা থেকে 3টে, আমার আগে আরেকজন। তখন প্রায় 1টা-1:30 বাজে। হঠাৎ কানে একটা আওয়াজ পেলাম, মনে হলো চকলেট বোম ফাটছে। কিন্তু আমার কান ফায়ারিং এর আওয়াজে অভ্যস্ত। আমি বুঝতে পারলাম এটা কোনো রাইফেলের ফায়ারিং হচ্ছে। 1 রাউন্ড না, 1, 2, 3, 5 ব্রাস্ট ফায়ার হচ্ছে।
আমি ট্রিগারে হাত দিলাম, আমি নতুন চাকরি, নতুন অভিজ্ঞতা, আমি বুঝতে পারছি না ঠিক কি হচ্ছে। অনেকটা দূরে কোথাও ফায়ারিং হচ্ছে। আমি দৌড়ে আমার স্কুলের সেই রুমের ভেতরে গেলাম, বাইরে থেকে অন্ধকারে দাঁড়িয়ে ছিলাম কোথাও, আমি লাইট অফ ছিল সব, গিয়ে দেখলাম সবাই উঠে গেছে। কমান্ডার আস্তে আস্তে বললো, চুপ, कोई आवाज नहीं करना, सब अपने अपने রাইফেল উঠাও। ইভিএম মেশিন আমাদের কাছে। কি বলতে চাইছে কি বুঝলাম না, লাইট জ্বালাতে না করলো। কমান্ডার আমাদের 5 জনকে নিয়ে তাড়াতাড়ি সেই রুম থেকে বেরিয়ে গেল। আমাদের জিনিসপত্র সেখানে, শুধু রাইফেল আর ইভিএম মেশিন নিয়ে আস্তে আস্তে অন্ধকারে করে আমরা স্কুলের ঠিক পেছন দিকে গিয়ে একটা ডাউন জায়গাতে নামলাম। 6 জন সেখানেই বললো আমাদের শুয়ে পড়তে, আমরা শুয়ে আছি। চুপ। কমান্ডার বলে দিল কোনো রকম কোনো আওয়াজ করা যাবে না। আপনি ভাবুন, ফায়ারিং হচ্ছে কোথাও, আমরা কোনো একটা খোলা জায়গায়। আমি ভাবছি আমাদের তো ঘরেই থাকা উচিত ছিল। অভিজ্ঞতা বস, আমার কমান্ডার জানে এখন কিছু অ্যাটাক হলে ঘরের মধ্যেই হবে। হলো, কিন্তু সেইভাবে নয়। অনেকটা টাইম পরে ধূপধাপ আওয়াজ আসতে লাগলো, কোথাও দূর থেকে আমাদের স্কুলের মধ্যে ঢিল মারছে কেউ। কেন জানেন? আমরা স্কুলে আছি কিনা সেটা দেখার জন্য। আমরা যদি ফায়ারিং করতাম সম্ভবত আমরা কেউ বাঁচতাম না, কারণ সেইখানে 200-400 মানুষ অ্যাটাক করে, বিচ্ছিন্নতাবাদী যারা নাগাল্যান্ডে, জানেন অনেকে। আমরা একদম চুপ থাকলাম। আমাদের কমান্ডার শুধু আস্তে আস্তে বললো ফিসফিস করে, जब तक फायर नहीं आता है कोई फायर मत करना। আমরা কেউ ফায়ার করিনি, আমরা শুয়েই থাকলাম। অনেকটা টাইম ঢিল মারার পরে দেখলাম আর কিছু নেই, চলে গেল। আমরা সেইখানে ভোর পর্যন্ত একসাথে সবাই বসে শুয়ে থাকলাম সেই অন্ধকারে, সেই গর্তে। সত্যি কথা বলছি, সেট ছিল আমাদের, ফ্রিকোয়েন্সি নেই, কাজ করছে না। 1-2বার কথা বলার চেষ্টা করেছিল, অফ করে রাখলো। ভোরবেলায় আমরা আস্তে আস্তে উঠলাম, চারিদিকে 6 জন একসাথে পেট্রোলিং করলাম, আবার ঘুরে এসে সেই স্কুলে থাকলাম প্রায় সারা রাত না ঘুমানো। 7টার মধ্যে আমরা সেইভাবেই, স্নান নেই, খাওয়া একবার হয়েছে, কোনো কিছু নেই, হালকা জল ছিল বোতলে, সেই দিয়ে মুখ টুক ধুয়ে আমরা ইলেকশন জন্য রেডি হয়ে গেলাম। সেই গাও উঠা এলো। কিছুক্ষণ পরে আমাদের অফিসার, আসাম রাইফেলের এক অফিসার, একই সাথে এসে উপস্থিত হলো। আমরা জানলাম আগের দিন রাতে আসাম রাইফেলের সাথে ভয়ানক ফায়ারিং হয়েছে মিলিটেন্টের। কিছু মানুষ সেখানে আহত নিহত হয়েছে, সেগুলো বলার বিষয় নয়। আমরা বললাম যখন যে আমাদের ঢিল মারা হয়েছে এরকম, তো আসাম রাইফেলের এলাকা সেটা। আসাম রাইফেলের অফিসার বললো, बहुत अच्छा है कि आप लोग फायर नहीं किया, अगर फायर करते तो फिर मुश्किल था। মানে ওরা বুঝতেই চাইছিল যে আমরা স্কুলে আছি কিনা, ওরা ভেবেই নিয়েছিল যে আমরা স্কুলে নেই, তাই জন্য ওরা হয়তো চলে গিয়েছিল, নাহলে আমাদের স্কুলে হয়তো অ্যাটাক হতো। যাক, পরের দিন ইলেকশন হলো খুব ভালোভাবে, সেই গাঁও উদ্ধারও সবাই এলো। আসামের একটা নাগাল্যান্ডের একটা জিনিস আমি দেখলাম, তারা মানুষ সেখানকার ভালোবাসা যত দেবেন ততটাই ফিরিয়ে দেয়। বিচ্ছিন্নতাবাদীদের কথা আলাদা। সারাদিনে চায়ের কোনো কমি ছিল না, জোর করেই চা খাওয়াচ্ছে। দুপুরে লাঞ্চও তারাই করিয়েছিল। আর একটা জিনিস হলো যেটা, সেটা আমি বলতে চাইছি, বিশেষ করে সেই গ্রামের যে গ্রাম প্রধান ছিল মিস্টার স্যামুয়েল, এই ধরনের একজন ভুলে যাচ্ছি, তার সাথে আগের দিনও আমার খুব ভালো কথা হয়েছিল। তো উনি আমায় ফার্স্ট একটা কথাই বলেছিল, হ্যালো ইয়াং ম্যান। তখন ইয়াংই ছিলাম, 26-27 বছর বয়স, 13-14 বছর আগে। আমি বলছি হ্যালো স্যার। তো তার সাথে একটু কথা হয়েছিল। একটা টাইমে আমি বলেছিলাম, স্যার প্লিজ টেল মি হিন্দি। তো উনি হেসেছিলেন যে খুব ভালো ইংরেজি হয়তো ইনি জানেন না, লজ্জার কিছু নেই, আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আর সেভাবে ইংরেজি সত্যিই আমি জানতাম না, সেটা আমার নিজের দুর্বলতা। তো তিনি আমার সাথে ভাঙা হিন্দিতে কথা বলেছিল। আমার খুব ভালো লেগেছিল তার কোমরে লাগানো একটা খুকরি, সেটা আমি বলার পর তিনি আমার হাতে দিয়েছিলেন, চকচকে রূপোর মতো সাদা সেই ফলা। আমি বলেছিলাম, মেরা এক বহুত শখ থা এসে খুকরি লেনে কা, কে মিলাই নি, কা মিলেগা স্যার। উনি হেসেছিল। পরের দিন উনি সারাদিন সেই স্কুলেই ছিল, গ্রামের প্রধান। তাদের আরো কিছু বিষয় ছিল সেখানে লোকাল, সেগুলো বলা উচিত নয় আমাদের ভোটের ক্ষেত্রে। তো চা খাওয়া দাওয়া, ইলেকশন সবকিছু ঠিকঠাক হয়ে গেল। আসাম রাইফেল কয়েকবার পেট্রোলিং দিয়ে গেল, আমরা 6 জন ছিলাম। যখন চলে যাব আমরা ইভিএম মেশিন নিয়ে, স্টাফ নিয়ে, আবার নতুন করে বাস এসছে, তখন আসাম রাইফেল রয়েছে, বিএসএফ রয়েছে। তো আমরা সব নিয়ে বাসে উঠতে যাচ্ছি। তো সারাদিনে তার সাথে মিস্টার স্যামুয়েলের সাথে অনেক কথা হয়েছিল। তিনি আমার বাড়ির কথা, বিয়ে করেছে কিনা, বাচ্চা আছে কিনা, এগুলো জানতে চেয়েছিল, অনেক কথা হচ্ছিল। তো তার সাথে যখন হ্যান্ডশেক করছি, তিনি হাত মিলিয়ে আমাকে একটু কাঁধে হাত দিয়ে জড়িয়ে ধরার মতনই ধরলেন। তারপরে ছোট একটা, খুব বড় নয়, সম্ভবত সেটা 8 ইঞ্চির মতো একটা খুকরি আমার কাছে রয়েছে এখনো, এতটা একটা খুকরি আমাকে এইভাবে দিলেন। বললো ইংরেজিতে তখন কিছু বলেছে, মানে আপনার জন্য, ফর ইউ। স্যার, তিনি বললো প্লিজ ফর ইউ। তো আমি নিলাম, নিয়ে আমি আরেকবার হ্যান্ডশেক করলাম, আরেকবার জড়িয়ে ধরলাম। আর তিনি আমায় তখন বলেছিল যে ফিউচারে জানা নেই কোনোদিন দেখা হবে কিনা, গড ব্লেস ইউ, ভালো
अच्छा रहना, ठीक से रहना, कई किसी दिन मुलाकात होगा, ऐसे ভাগা ভাগা হিন্দিতে বলেছিল। আমি তাকে বলেছিলাম স্যার কোনোদিন কলকাতায় আসলে কল করবেন, আমার বাড়িতে আসবেন নিশ্চয়ই। তার ফোন নম্বরও ছিল, পরে কয়েকবার কথা হয়েছে। সময়ের চাকা সবকিছুই রং বিবর্ণ করে দেয়, স্মৃতিটা, যোগাযোগ। সেই ফোন নম্বরও আজ নেই, তার সাথে আর কথা হয় না, কিন্তু সেই খুকরি আমার কাছেই আছে। দেখাবো একদিন, ভায়োলেশন হতে পারে তাই, নাহলে সত্যি সেই এক রাতের বিভীষিকা অনেক কিছুই হতে পারতো একটা ভুল করলে আমাদের কমান্ডারের বুদ্ধিতে। কারণ সব সময় শক্তি প্রয়োগে জেতা যায় না, সব থেকে শক্তিশালী আপনার বুদ্ধি, উপস্থিত বুদ্ধি, তাই নয়? তো হিন্দি ফিল্ম সব নয়, হিন্দি ফিল্মের বর্ডারের লড়াই বা ট্যাঙ্গো চালু সব নয়, বাস্তব জীবন অনেক আলাদা। আর সত্যিই ভুলিনি সেই গ্রামের প্রধানকে, মিস্টার স্যাম। ভালো থাকবেন যেখানেই থাকুন আপনি। হঠাৎ করে মনে পড়ে আপনাদের মতো অনেক মানুষের কথা, যারা আমার বিএসএফ জীবনে সেই স্মৃতিতে রয়ে গেছেন অমর হয়ে সারা জীবন, সোনালী অক্ষরে লেখা আপনাদের নাম। সেই খুকরি আর সেই রাত আজও ভুলি না, রয়ে গেছে আমার কাছে, আমার স্মৃতিতে। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। জয়।